তারপর যেটা হয়, এক্সাইটমেন্ট চেপে রাখতে পারিনি, গিয়ে স্কুলেতে পরের দিন বলে দিলাম যে দারুণ একটা ব্যবসা পেয়েছি, হ্যাঁ প্রচুর টাকা রোজগার করা যায়, বিদেশ ঘোরা ইত্যাদি। বাস সে মৌমাছির চাকে ঢেল মারলে যা অবস্থা হয় ঠিক সেইভাবে একদম মানে ঢুকলেই হচ্ছে স্কুলে, এ দেখো বিদেশ থেকে আসছে, এ দেখো, এরা বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ শুরু হয়েছে। কিন্তু আমি তাদের সঙ্গে কোনো টাসেলে যেতাম না, সেটা মুখ বুঝে সহ্য করতাম। হ্যাঁ, তারপরে ধরুন বিয়ে হলো, সে আরেক সমস্যা, শ্বশুরমশাই ঘোর নেগেটিভ, কিছুতেই তিনি চাইছেন না যে আমি এই ব্যবসাটা করি। বলে তুমি এত ভালো টিচার, এত ভালো টিউশন করতে বর্ধমান শহরে, তুমি ওই সমস্ত ছেড়ে এইসব কি শুরু করলে, কার পাল্লা পড়লে ইত্যাদি ইত্যাদি। মানে একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে আমাকে শুরু করতে হয়েছে, মানে বাড়ি নেগেটিভ, কলিগরা নেগেটিভ, শ্বশুরবাড়ি নেগেটিভ, এরমভাবে শুরু করতে হয়েছে। তারপরে সাকসেসটা কীভাবে হয়েছে বা কী কী কাজ করেও না করে আমরা এই ফাউন্ডার প্লাটিনাম পর্যন্ত যেতে পেরেছি, সেটা অবশ্যই আমি শেয়ার করব ব্রিফে। তার আগে দেখে নিই আমার বিজনেসে আসল মালকিন, অ্যাকচুয়ালি ব্যবসার মালিক তো আমার ওয়াইফ সুদেশনা, নীতিগতভাবে তো আমার নয় ব্যবসা রাখা যায় না। তা আমি ওয়েলকাম করছি সুদেশনাকে, একটু কথা বলুন, তারপর আমি ডুজ অ্যান্ড ডোন্টস বলবো। ওভার টু সুদেশনা। এগেন গুড ইভিনিং। তো শুনছিলেন যে ও ব্যবসাটা একা জয়েন করেছিল। তো আমার বিজনেসে আসা বা আমি এই প্রোডাক্টগুলো টাচ অ্যান্ড ফিল হয় আমার বিয়ের গায়ে হলুদের তত্ত্ব গেছিলো এই প্রোডাক্টগুলো। তো সেই প্রথম প্রোডাক্টগুলোর আমার টাচ অ্যান্ড ফিল হয়। তো আস্তে আস্তে তারপরে বিয়ে হয়, বিয়ের পর আমার ওই জয়েন্ট ফ্যামিলি, আর আমাদের একটু মানে অরিজিনাল বাড়ি একটু গ্রামের দিকে, আর আমাদের ফ্যামিলি একটু কনজারভেটিভও, যার জন্য আমার শ্বশুরমশাই চাননি বাড়ির বউ আবার কি ব্যবসা করবে, তুই করছিস কর, ওকে ওকে কেন নিয়ে যাস, মানে এরকম একটা সিচুয়েশন। আমার জায়রাও চাইতো না, ভাসুররা চাইতেন না, শ্বশুরমশাই চাইতেন না, আমার শাশুড়ি ছিল না আর কি, শ্বশুরমশাই ছিলেন। তো ওনারা কেউ চাইতেন না যে বাড়ির বউ বাড়িতে থাকবে, ও আবার কি ব্যবসা, যা করছিস তুই একা কর। তো সেইখান থেকে তাদের আস্তে আস্তে বোঝানো, তাদের পজিটিভ করা, তাদের প্রোডাক্ট ইউজ করানো, মানে এগুলো স্টেপ বাই স্টেপ হয়েছে আর কি। আমাকেও মানে বুঝিয়ে বুঝিয়ে ও প্রথম প্রথম নিয়ে যেত তার, এবং এই প্রোডাক্ট ইউজ করা, তখন তো এত প্রোডাক্ট ছিল না, আস্তে এখন প্রোডাক্ট রেঞ্জ ভাস্ট রেঞ্জ, তখন অত ছিল না, বা যে কটা ছিল সেগুলো কিভাবে ইউজ করতে হয়, এসেট কিভাবে ডাইলিউট করতে হয়, স্কিন কেয়ারে তখন যে রেঞ্জ যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিভাবে ইউজ করতে, সব আমাকে ওই শিখিয়েছে। ওর কাছ থেকেই আমার প্রথম এইগুলো শেখা। তারপর আস্তে আস্তে আমাকে প্রোগ্রামে নিয়ে যেত। তো তারপর প্রোডাক্টগুলো আমার বাড়ির লোকেরাও ইউজ করতে থাকে, এবং তখন আস্তে আস্তে তাদেরও বিশ্বাস হয় যে না প্রোডাক্টগুলো ভালো। বা আমাদের বাড়িতে আমাদের আপলাইনরা তখন আসতেন, মাঝে মাঝে প্রোগ্রাম হতো, আসতেন, নাইট স্টেও করেছেন, তখন ওনাদের সঙ্গে কথা বলে বুঝেছেন যে না এই মানুষগুলো ভালো, ব্যবসাটা করে যাদের সঙ্গে করছে তারা ভালো মানুষ এবং ব্যবসাটা করা যায়। এইভাবে আমার শুরু। তারপরে বাচ্চা হয়। তো সেই অবস্থায় অনেক গ্রামে অনেকের মনে হয় যে গ্রামে ব্যবসা হয় না, কিন্তু আমরা গ্রাম থেকেই বিজনেসটা বিল্ড করি। এবং আমাদের প্রথম যে আমরা বিদেশে গেছি, অস্ট্রেলিয়া আমাদের ফার্স্ট ট্রিপ ছিল, মেলবোর্ন, আমরা ওই গ্রাম থেকেই গিয়েছিলাম। ওই জন্য অনেকের যাদের মনে হয় গ্রাম থেকে ব্যবসা হয় না, আমাদের কিন্তু গ্রাম থেকেই ব্যবসা আমরা করেছিলাম। তো অনেকের মনে হয় বাচ্চা ছোট কি করে ব্যবসা করব, আবার অনেকের মনে হয় বাচ্চা বড়, তাকে টাইম দিতে হয়, ব্যবসা কি করে করব। আমি কিন্তু সবগুলোই পেরিয়ে এসেছি, যেহেতু বিয়ের আগে থেকেও ব্যবসা করেছে। তারপর ছেলে এসেছে, ছেলে হয়েছে, ছেলে ছোট, ছেলেকে নিয়ে মিটিংয়ে যেতাম, আমার শাশুড়িও ছিলেন না, জায়েদের কাছে রেখেও গেছি এবং বাচ্চাকে সঙ্গে নিয়েও যেতাম, গিয়ে শেষে বসতাম। বাচ্চা তো ছোট, সে তো ডিস্টার্ব করতো, বাইরে তাকে নিয়ে যেতাম, বিস্কুট জল হ্যানা ত্যানা খাবার দাবার নিয়ে মিটিংয়ে যেতাম, এবং লেডিস পার্টটা শুনতাম, শুনে বাইরে ঘুরতে হতো, বা ও নিয়ে ঘুরতো, আমি খানিক শুনতাম, কাঁদতো, এইরকম করে করে কিন্তু আমি সায়েন্স সিটিতেও গিয়েও প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, কোনো প্রোগ্রাম কিন্তু মিস করতাম না। আবার আমি যেখানে হয়তো যেতে পারতাম না, মেন্টালি কিন্তু ওকে সাপোর্ট করতাম। এই জিনিসগুলো করতে করতে এসেছি বলে কিন্তু আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি। কখনো নেগেটিভ তাকে দিইনি, এবং আপলাইনদের প্রচুর সহযোগিতা। আমাদের আপলাইন মানে মিস্টার আর কে সিনহা, অন্নপূর্ণা সিনহা, তো অনেকে হয়তো নাম শুনেছেন বা দেখেছেন, খুব বয়োজ্যেষ্ঠ মানুষ ওনারা। তো ওনাদের সান্নিধ্য পেয়েছি এবং ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, আমরা দুজনাই, এবং ওনাদের সান্নিধ্য পেয়েছি বলেই হয়তো আমরা এই জায়গায় আজকে আসতে পেরেছি। ওনারাও আমাদের বাড়িতে বহুবার এসেছেন, শিখিয়েছেন, বলেছেন, বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন। এইভাবে কিন্তু একটু একটু করে শিখেছি, এগিয়েছি, আপলাইনদের হাতটা শক্ত করে ধরেছিলাম এবং করেছিলাম বলে আজকে আমরা বর্ধমানে একটা আলাদা করে বাড়ি কিনতে পেরেছি, কলকাতায় এই 2 বছর হলো একটা ফ্ল্যাট কিনতে পেরেছি। ছেলেকে আজকে, ছেলের অনেক 22 বছর বয়স হলো, ছেলে চাকরিও পেয়ে গেল। ছেলেকে কিটে, উড়িষ্যা ভুবনেশ্বরে কিটে পড়াতে পেরেছি। এই মানে সেখানে তো একটা বিশাল খরচ,
এইগুলো একসঙ্গে অ্যাফোর্ড করতে পেরেছি। বছর বিদেশেও কটা জায়গা আমরা ঘুরেছি, সব কিছু সম্ভব হয়েছিল। ভাগ্যিস তখন মনে হয় যে ভাগ্যিস ব্যবসাটা আমরা দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে করেছিলাম। ভাগ্যিস তখন সেদিন ও নেগেটিভ দেয়নি, না বলেনি। এবং বিভিন্ন রকম সিচুয়েশন এসছে, বিভিন্ন রকম স্ট্রাগল করতে হয়েছে, আমাদেরও করতে হয়েছে। স্ট্রাগল প্রত্যেককেই করতে হয়, কিন্তু এক্সকিউজটাকে যদি রিজন বানিয়ে আমরা ব্যবসাটা করি না, তাহলেই কিন্তু আমরা সফল হতে পারবো। আমার যদি লক্ষ্যটা স্থির থাকে যে আমি এই জায়গায় পৌঁছবো, তখন কোনো এক্সকিউজ কিন্তু আর সামনে এসে দাঁড়ায় না। কারণ আমাকে লক্ষ্যটা আমাদের স্থির রাখতে হবে। আমরা এইভাবেই কিন্তু একটু একটু করে এগিয়েছি বলে আমরা অস্ট্রেলিয়া, মেলবোর্ন গেছি, তারপরে কানাডা গেছি, টরেন্টো গেছিলাম, সেখানে নায়াগ্রা ফলস দেখে এসেছি সামনে থেকে। তারপর দুবাই গেছি, ইন্দোনেশিয়ার বালি গেছি। এরকম কতগুলো ট্রিপ আমরা পেয়েছি। তো বারবার ভগবানকে ধন্যবাদ দিই যে ভাগ্যিস ব্যবসাটা করেছিলাম। ভাগ্যিস আমিও, মানে বিয়ের পর অনেক মেয়ের মনে হয় হাজব্যান্ড হয়তো আমাকে সময় দেয় না, আমাকেও ও সময় দিত না, ও সারাদিন বাইরে বাইরে থাকতো মানে ব্যবসার জন্য, কিন্তু কখনো নেগেটিভটা দিইনি, মানে ভাগ্যিস দিইনি। সেই জন্য কিন্তু এই ট্রিপগুলো কিন্তু অ্যাচিভ করতে পেরেছি। কারণ একটা সাধারণ স্কুল টিচারের পক্ষে কখনোই সম্ভব ছিল না বছর বছর বিদেশে বেড়াতে নিয়ে যাওয়ার। হয়তো সারা জীবনে একবার হয়তো সম্ভব হলেও এতবার কিন্তু বিদেশ নিয়ে যাওয়া একটা সাধারণ একটা চাকরি বাকরি করে আমাদের মধ্যে একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কখনোই সম্ভব নয়। এই ব্যবসাটা করে এই অপরচুনিটি কিন্তু সবার জন্য সমান আছে। সবাই কিন্তু যদি কাজে লাগাতে পারে, এইগুলো কিন্তু সবার জন্যই অপেক্ষা করছে, সবারই জন্য স্টেজ অপেক্ষা করছে। প্রত্যেকটা লেডিস যদি হাজব্যান্ডের সঙ্গে এরকম কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু যদি লড়াই করতে পারেন, প্রত্যেকের জন্যই কিন্তু অ্যাচিভ করতে পারেন। থ্যাংক ইউ অ্যান্ড ওভার টু মাই হাজব্যান্ড। শুনলে একজন হাউস ওয়াইফ, এটা জয়েন্ট ফ্যামিলিতে বিলং করে, যেখানে 6 বউ, সব কিছু সামলে কিন্তু ব্যবসাটা গ্রাম থেকে করে আজকে এই জায়গায় এসেছে। এটা যে কেউ করা সম্ভব, ঠিক আছে। যাই হোক, শুরুটা কেমন শুনেছেন, কিরমভাবে নেগেটিভিটির দিয়ে মধ্যে শুরু হয়েছিল, কিন্তু অ্যাট প্রেজেন্ট যেটা সিনারিও সেটা হচ্ছে আজকে কলিগ 40 জন আছে, তার মধ্যে 20 জনই কিন্তু ব্যবসাটার সঙ্গে যুক্ত। আমার 6 ভাই আমরা, প্রথমে আমি একা ছিলাম, পরবর্তীকালে বাকি 5 ভাই ব্যবসাটা যুক্ত হয়ে গেছে। নট অনলি দ্যাট, ভাইপো ভাইজি ভাগনা ভাগ্নি যে যেখানে আছে সবাই কিন্তু আজকে বিজনেসটা এসে গেছে, কিন্তু শুরুটা আমি একা ছিলাম। তার মানে সাকসেস ইজ দ্য সুইটেস্ট ডিফেন্স। ভেতরে জ্বালা থাকতো, যন্ত্রণা থাকতো, কিন্তু এই রাবড়ি তৈরির মতো, রাবড়ি যে তৈরি করা হয়, তলায় হিট দেওয়া হয়, উপরে কিন্তু ঠান্ডা বা হাওয়া লাগে যাতে করে জমে। মাথা ঠান্ডা রেখে ব্যবসাটা করতে হবে, ভেতরে কিন্তু জ্বালাটা রাখতে হবে। আর শেষ দিকে ছাড়বো, এই মানসিকতা যদি থাকে আমার মতো, আপনারাও কিন্তু প্রত্যেকে পারবেন। ওকে, যাই হোক, এবার চলে আসি মূল পর্বে, যে ব্যবসাটা সফল হতে গেলে বা মিনিমাম ফাউন্ডার প্ল্যাটিনাম যেতে গেলে কী কী করতে হবে। ব্যবসাটা কাজ হচ্ছে 3টে কাজ, কিছুই নয়। প্রোডাক্ট ইউজ করতে হবে, প্রোডাক্ট শেয়ার করতে হবে, আর কি করতে হবে, আপনাকে একটা অর্গানাইজেশন বিল্ড করতে হবে, এবং এই অর্গানাইজেশনের মানুষকেও ঠিক একইভাবে আপনার মতো ব্যবহার করা এবং শেয়ার করা শেখাতে হবে। দ্যাটস অল, আর কিছু না। তো এটা করতে জানার জন্য কি করা হয় না, আপনাকে বিজনেসটা করতে গেলে আপনাকে হতে হবে টিচেবল হতে হবে, শেখার মানসিকতা আপনাকে থাকতেই হবে। আমি হতে পারি একজন দক্ষ সহকারী প্রধান শিক্ষক, কিন্তু এখনও কিন্তু যে কোনো প্রোগ্রামে আমি কিন্তু নোট নিই, আমি তার প্রোফাইল দেখি না। তো এইভাবে কিন্তু সবসময় লার্নিং মুডে আপনাকে থাকতে হবে। শেখার মানসিকতা যদি থাকে, এই বিজনেস অবশ্যই কার কাছে শিখছেন, তার কী বয়স, কী তার শিক্ষাগত যোগ্যতা, সে দেখতে কেমন, এটা বিচার করে লাভ নেই, কারণ তাহলে কিন্তু এখানে সাকসেস পাওয়া যাবে না। এবং অ্যাকাউন্টেবল, কথা দিয়ে কথার দাম, সময়ের দাম, এটা অবশ্যই রাখতে হবে, বুঝেছেন। এটা যদি রাখতে পারেন, একটা মানুষ যদি টিচেবল এবং অ্যাকাউন্টেবল হয়, আমি 100% স্টেজ দিয়ে গ্যারান্টি দিতে পারি এই বিজনেসে তিনি সফল হবেনই। নেক্সট যেটা দরকার, সেই বিজনেসটা জয়েনে কিছু পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই আপনাকে পড়তে হবে। কারণ ছোটোবেলা থেকে আমরা করি নেগেটিভ এনভায়রনমেন্টে মানুষ হই, এবং নেগেটিভ শুনে শুনে একটা 18 বছর পর্যন্ত বাচ্চা, স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, সে 1,48,000 নেগেটিভ শুনে মানুষ হয়। কিন্তু এই যে দেখলেন যে কি করে আপনার বেটাডাইনকে সাদা করা হলো, এরকম কিন্তু পিএমএ বই একটু একটু করে দিয়ে কিন্তু আস্তে 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 ব্রেনের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে, স্টোর রয়েছে, সেটাকে আপনাকে পুরোপুরি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ অবস্থায় আনতে হবে। নেক্সট যেটা বলা হয় যে আপনাকে সিডি, ডিভিডি, স্ট্রিমিং এগুলো কিন্তু শুনতে হবে। এখন সব থেকে কি সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের সময় সে সময় ছিল না। এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে ব্যবসাটা। আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, ট্রামে যাচ্ছেন, ফ্লাইটে যাচ্ছেন, সব জায়গাতেই আপনি কিন্তু ব্যবসাটা শিখতে যেতে যাবেন। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে, ইউটিউবের দৌলতে এখন সব থেকে যেটা অ্যাডভান্টেজ হয়ে গেছে। হ্যাঁ, নেক্সট যেটা বলা হয় যে ফাংশনস, এই ধরনের যে ফিজিক্যাল ফাংশন, এর কোনো বিকল্প হয় না। আপনি ফিজিক্যাল ফাংশন আসে মানে আপনি কিন্তু একদম পুরো মোবাইলে চার্জ করার মতো টোটাল ব্যাপারটা আপনি চার্জ আপ হয়ে যাবেন সামনাসামনি। যতই আপনি ডিজিটাল মিটিং অ্যাটেন্ড করুন, ডিজিটাল ফাংশন অ্যাটেন্ড করুন, কিন্তু এই ফিজিক্যাল মিটিংয়ের গুরুত্বই আলাদা। যত ফিজিক্যাল মিটিং আপনি থাকতে পারবেন,
তত অটোমেটিকলি নিজের মধ্যে নিজের চেঞ্জেস অনুভব করবেন। অটোমেটিক্যালি আপনাকে দেখে আর 5টা মানুষ বুঝতে পারবে এই মানুষটা প্রচুর পরিবর্তন ঘটে গেছে। পরবর্তী যেটা বলা হয় যে এই বিজনেসটা 100% প্রোডাক্ট ইউজ, এমন যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনাকে আস্তে আস্তে ইউজ করতে হবে। কারণ কি এই ব্যবসাটা আমরা কী করি, উই শেয়ার দ্য প্রোডাক্ট নট সেল দ্য প্রোডাক্ট। আমরা প্রোডাক্ট শেয়ার করি, সেল করি না। শেয়ার আর সেলের মধ্যে ডিফারেন্স কি, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তিনি যখন কোনো একটা মেডিসিনে কোনো একটা ডাক্তারকে প্রেজেন্টেশন দেন, সে মেডিসিনটা আলটিমেট তিনি নিজে ইউজ করে বলতে যান না। কিন্তু এখানে কি করছি আমরা, এসআইড ইউজ করছি, গ্লিস্টার ইউজ করছি, প্রোটিন ইউজ করছি, ডেলি ইউজ করছি, ভিটামিন সি ইউজ করছি, সেটাই মানুষকে বলছি। তার ফলে কি হয়, কথাটা ভেতর থেকে বেরিয়ে আসে, ভেতর থেকে কথাটা বেরিয়ে আসে, অটোমেটিক্যালি মানুষ সেটা বিশ্বাস করে। তা প্রথমে প্রোডাক্টগুলো কী করতে হবে, আপনাকে ইউজ করতে হবে। কারণ কি আপনি দেখাচ্ছেন এসআইডের ডেমো দেখাচ্ছেন, কিন্তু বাড়িতে গিয়ে আপনার সে মানুষটা যদি অন্য ডিটারজেন্ট দেখে স্বাভাবিকভাবে বিশ্বাস তিনি করবেন না। সুতরাং নিজে আপনাকে মনে মুখে এক হতে হবে, অর্থাৎ অন দি স্টেজ এবং অফ দি স্টেজ আপনাকে একই রকম অ্যাক্টিভিটি করতে হবে, তাহলেই কিন্তু সফল হওয়া সম্ভব। নেক্সট যেটা বলা হয় আপনাকে কাস্টমার বেস করতে হবে। কারণ দেখুন ভলিউম ক্রিয়েশন করতে গেলে আপনি একা কত ভলিউম করেন মাসে, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, কিন্তু আপনাকে যদি লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টার্নওভার করতে হয় তাহলে প্রোডাক্টটাকে আপনাকে শেয়ার করতেই হবে, অর্থাৎ কিছু কাস্টমার আপনাকে তৈরি করতে হবে। আর ডিরেক্ট সেলিংয়ের রুল অনুযায়ী আপনাকে রেজিস্টার্ড কাস্টমার তো রাখতেই হবে। সেই রেজিস্টার্ড কাস্টমারের সাথে সাথে নন রেজিস্টার্ড কাস্টমারও আপনি তৈরি করবেন, যার মধ্যে দিয়ে আপনার পার্সোনাল ভলিউম বাড়বে। নিজের প্রোডাক্ট ইউজ করছেন, প্রোডাক্ট শেয়ার করছেন, এই দুটোর মধ্যে দিয়ে আপনার পার্সোনাল ভলিউম বাড়বে। পার্সোনাল ভলিউম যত বাড়বে তত আপনার কিন্তু ব্যাংক ব্যালেন্সও বাড়বে অটোমেটিক্যালি পার্সোনাল বিজনেস করার দৌড়াতে। পাশাপাশি কী করতে হবে না, আপনাকে অর্গানাইজেশন বিল্ড করার জন্যে আপনাকে প্ল্যান শো এবং প্রোডাক্ট শেয়ারিং বা প্রোডাক্ট শো অবশ্যই করতে হবে, যেটাকে বলা শো দ্য প্ল্যান অ্যান্ড শো দ্য প্রোডাক্ট। প্রেজেন্টেশন দেওয়ার সাথে সাথে আপনাকে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন একটা বা দুটো অবশ্যই দেখাতে হবে, কারণ মুখে বলা আর চোখে দেখার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। দেখুন এতক্ষণ আমরা 40 মিনিট প্রেজেন্টেশন দিয়েছি, কিন্তু যখন এই দুটো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখালাম সেটা নতুন মানুষদের কাছে অনেক বেশি এফেক্টিভ হলো, অনেক বেশি সেটা গ্রহণীয় হয়ে গেল। সুতরাং প্রেজেন্টেশনের সাথে সাথে অবশ্যই যেন প্রোডাক্ট ডেমনস্ট্রেশন অবশ্যই দেখাবেন। যখনই মানুষকে দেখাবেন প্রোডাক্টটা সম্পর্কে তাকে দেখিয়ে দিন কি আছে না আছে, ক্লিয়ার। আর ফাইনালি যেটা বলা হয় বিজনেসটা সাকসেস পেতে গেলে, একটু আমার আগে বেটার হয়ে বলে গেছেন যে আপনার যিনি গ্রোয়িং অ্যাক্টিভ আপলাইন রয়েছেন তার সঙ্গে প্রতিদিন কিন্তু টাচে থাকুন, যে হোয়াট ডু আই ডু নেক্সট, তার সঙ্গে গেম প্ল্যান তৈরি করুন যে আগামী 7 দিনে আমি কি করবো। আমি বিজনেসটা শুরু করেছি, আমার প্রথম টার্গেট হচ্ছে যে আমি এখানে 3% অ্যাচিভ করতে চাই। হোয়াট ডু আই ডু নেক্সট, আমি কী করবো, আমাকে স্ট্র্যাটেজি 3% অ্যাচিভ করার পরে নেক্সট স্টেপ 6%, যেতে গেলে আমাকে কী করতে হবে তার কাছ থেকে গেম প্ল্যান নিন এবং গেম প্ল্যান অনুযায়ী কিন্তু অ্যাক্টিভিটি করুন। অটোমেটিক্যালি ধরুন নিচে থেকে যে ওপর এলেন আপনাকে সিঁড়ির পর সিঁড়ি স্টেপ বাই স্টেপ আসতে হলো, আপনি জাম্প করে আসতে পারলেন না। বিজনেসও ঠিক একই ব্যাপার, যদি আপনি একবারে ভাবেন 10,000 টাকা, নতুন মানুষ যারা যে 10,000 পয়েন্টের বিজনেস, আপনারা কিন্তু খুব মনে আঘাত পেয়ে যেন ভেঙে পড়বেন। কিন্তু যদি শুরুটা 200 পয়েন্ট কী করে হয় সেটা শিখতে পারেন, তার থেকে 600 পয়েন্ট, এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। সুতরাং অলওয়েজ কমিউনিকেট অ্যান্ড কাউন্সিলিং উইথ ইউর গোয়িং অ্যাক্টিভ আপলাইন। এবার আসলে অর্গানাইজেশন বিল্ড করতে গেলে আপনাকে কী করতে হবে, বা আপনাকে কমিউনিটি বিল্ড করতে গেলে আপনাকে কিছু মানুষ লাগবে। মানুষ ছাড়া তো আপনি কমিউনিটি বিল্ড করতে পারছেন না, অর্গানাইজেশন বিল্ড করতে পারছেন না। তার জন্য কী করতে হয়, একটা নামের তালিকা আপনাকে করতেই হবে। সেই নামের তালিকা এখন পাবেন প্রধানত ফোন বুক থেকে। আপনার দেখুন ফোন বুক করুন, শয়ে মানুষের, হাজার মানুষের নাম পাবেন। কোনো প্রিজাজ করবেন না যে এর দ্বারা হবে এর দ্বারা হবে না, কখনো প্রিজাজ করবেন না। কারণ সত্যি কথা বলতে কি আমার যিনি বিজনেসটা দিয়েছেন তিনিও প্রিজাজ কখনো করেননি, হ্যাঁ, যে এর দ্বারা হবে কি হবে না, এবং আমি নিজেও জানতাম না। কিন্তু আজ যে সিস্টেমের মধ্যে এসে আপলাইনের টাচেস থেকে তাদের কথা মতো কাজ করে আজ কিন্তু এই জায়গায় আসতে পেরেছি। সুতরাং কোনো প্রিজাজ না করে এক ধার থেকে নামের তালিকা করুন। নামের তালিকা করার পর কী করতে হবে, একটু বাছাই করে ইনভাইট করুন, দেখে নিন যে সে মানুষটা ওপেন মাইন্ডেড বটে কিনা, টিচেবল বটে কিনা, অ্যাকাউন্টেবল বটে কিনা, এবং দেখে নিন যে সে এক্সট্রা মানি আর্ন করতে চায় কিনা। এটা করলে একসময় কী হয়েছিল না, আমরা শুধুমাত্র বলতাম যে 20 কিলোমিটার, 50 কিলোমিটার, 100 কিলোমিটার রেডি আছে, কিন্তু আজকে ডিজিটালের যুগে আমরা বলি যে প্যান ইন্ডিয়াতে বিজনেসটা আপনি শুরু করেই বিল্ড করতে পারেন। কারণ আজকে ডিজিটাল প্রোগ্রাম হচ্ছে, এখানে বসে চেন্নাই মানুষ শুনবে, মুম্বাই শুনবে, দিল্লিতে শুনবে, হায়দ্রাবাদে শুনবে, এখন সহজ হয়ে গেছে ব্যাপারটা, কিন্তু সেই সময় কিন্তু এটা ছিল না, এখন অনেক ইজি হয়ে গেছে ব্যাপারটা। তাই এইভাবে আপনাকে তাকে ইনভাইট করা পাশাপাশি তাকে কিন্তু প্রেজেন্টেশনটা দিন, প্ল্যানটা দিন। দেখুন কত ভালো প্ল্যান দেখাচ্ছেন সেটা ম্যাটার করে না, কত ভালো প্ল্যান দেখাচ্ছেন, হ্যাঁ, আপনি কত কনফিডেন্টলি দেখাচ্ছেন সেটাই ম্যাটার করে। ভালো প্ল্যান খারাপ প্ল্যান বলে কিছু হয় না। ভালো প্ল্যান কোনটা মনে হয়, যেটা দেখে মানুষ জয়েন করে, ঠিক না? কিন্তু আমরা এই
এই লেভেলে এসে অসংখ্য খারাপ প্ল্যান দেখায়। কারণ কি, সব মানুষ কিন্তু এখনও জয়েন করে না। কারণ কি, এই ব্যবসাটা হচ্ছে গড গিফটেড অপরচুনিটি। ঈশ্বরের পরম করুণা না থাকলে বা ঈশ্বরের খাতা না থাকলে আপনি জোর করে কাউকে এই বিজনেসে আনতে পারবেন না। হ্যাঁ, যেটা একটু যারা সফল রয়েছেন মানুষ এখানে, তারাও প্রতি মুহূর্তে রিয়েলাইজ করেন, আপনারা যারা আগামী দিনে সফল হবেন তারাও কিন্তু প্রতি মুহূর্তে রিয়েলাইজ করুন যে সত্যি এটা গড গিফটেড অপরচুনিটি। ঈশ্বরের করুণা ছাড়া বা ঈশ্বরের খাতার নাম না থাকলে এই বিজনেসে আপনি সফল হতে পারবেন না। ক্লিয়ার? তা এইভাবে কিন্তু ব্যবসাটা বিল্ড করতে হয়। ফাইনালি আমি একটা কথা বা গল্প বলে শেষ করব। খুব আমার ভালো লাগে এই গল্পটা বলতে। দুই বন্ধু, দুজনাই ভীষণ ধনী। একজন খুব বিগ বিজনেসম্যান, আরেকজন হচ্ছে বড় কন্ট্রাক্টর, সিভিল কন্ট্রাক্টর, দারুণ সব ইমারত বানান, প্রচুর ফ্ল্যাট ইমারত বানান। কিন্তু দুজনের মধ্যে দারুণ ঘনিষ্ঠতা, প্রতিদিনই রাতের দিকে দেখা হয় বা ফোনে কথা হয়। এই যিনি বিগ বিজনেসম্যান তিনি করলেন কি, তিনি কন্ট্রাক্টরকে ডাকলেন, দিয়ে একটা বাড়ি দেখালেন, একটা ফটো দেখালেন, যে এই ধরনের যদি একটা ইমারত তৈরি করতে হয় কেমন কি খরচ হবে। তা সে হিসাব করে দিল, মোটামুটি 40 লক্ষ টাকা। সে তার উপর 20% চাপিয়ে বললো 50 লাখ টাকা মতো খরচ হবে। সে ধরে নিল 20 লাখ টাকা, আবার 20% থাকবে। বলে একদম আমি যেমন চাইছি তেমনই। বলে হ্যাঁ, এরকমই হবে, হ্যাঁ একদম যেমন আছে। বলে দেখ, কন্ডিশন আছে এইটা, তোকে আমি দায়িত্ব দেবো সবই, 50 লক্ষ টাকাও আমি দেবো, কিন্তু আমি একদিনের জন্য বাড়িটা দেখতে যাব না। একদিন যেদিন হবে আমাকে ডাকবি, আমি ওইখানে গিয়ে চাবিটি নেবো। বলে কোনো ব্যাপার না, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু, এতদিনের সম্পর্ক, কোনো ব্যাপারই না। ঠিক বাড়ি কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরেতে তাকে ডাকলো, চলে হয়ে গেছে সমস্ত কমপ্লিট। এবার চাবিটা যখন দিচ্ছে ওই বিজনেসম্যান বন্ধু, সে কী করলো, ওই চাবিটা ওই সিভিল কন্ট্রাক্টরের হাতে দিয়ে বলল, অ্যাকচুয়ালি এটা আমি তোর ছেলেকে গিফট করার জন্যই বানাতে বলেছিলাম। কিন্তু যিনি কন্ট্রাক্টর তিনি কী করেছেন, যেখানে 20 mm রড দেওয়ার কথা সেখানে 8 mm দিয়েছেন। বালি সিমেন্টের রেশিও সেইভাবে কমিয়েছেন যাতে করে ম্যাক্সিমাম প্রফিট করা যায়। এর অর্থটা হচ্ছে এটাই, বিজনেসটা এমনভাবে বিল্ড করুন যাতে ওই 20 mm জায়গায় 8 mm কোনো ঢোকাতে যাবেন না, বা বালি সিমেন্টের রেশিওটা কিন্তু গোলমাল করবেন না, যাতে করে আপনার জেনারেশন আফটার জেনারেশন সেই বাড়িটা থাকতে পারে, বা এই ব্যবসাটা যাতে জেনারেশন আফটার জেনারেশন কিন্তু আপনার ভোগ করতে পারে। অর্থাৎ এই বিজনেসটা লিগেসি বিজনেস। সেই লিগেসিকে যদি ঠিকমতো ক্রিয়েট করতে হয়, আপনি প্রত্যেক দিন একটু একটু করে কাজ করুন, যেটা বলা হয় যে সপ্তাহে 12 থেকে 14 ঘন্টা যদি কাজ করতে পারেন সিস্টেমেটিক ওয়েতে, এবং আপনার যদি গোয়িং অ্যাক্টিভ অফলাইন রয়েছেন তার হাতটা যদি শক্ত করে ধরে থাকতে পারেন যে হোয়াট ডু আই ডু নেক্সট, মিনিমাম ফাউন্ডার প্ল্যাটিনাম পর্যন্ত যেতে পারবেন। আজকে স্টেজ থেকে গ্যারান্টি আপনাদের দিতে পারি। থ্যাংক ইউ, আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো।